This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সবাই নিজের নিজের মতো করে তো দেখতেই পারেন। কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে রামকৃষ্ণ ভাবতে পারেন, ফিরহাদ হাকিম তার থেকেও ওপরে ভাবতে পারেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে যাই ভাবুন না কেন, মনীষীদের রেফারেন্সে কেন ভাবেন, এটাই শুধু আমাদের মনের প্রশ্ন। কারণ আমাদের চোখে তো মনীষীদের জায়গাটা সব থেকে ওপরে। তাদের সব থেকে বড়ো কথা, তাদের জায়গাটা কোথায় এরকম করে আমরা কখনো ভাবি না। আমরা তাদের একটা জায়গায় রেখে দিয়েছি, আমাদের সবার কাছে তারা নমস্য। ওখানটায় আমরা চাই যে তারা আমাদের ওখানে থেকে অনুপ্রাণিত করুন, তাদের দেখে আমরা অনুপ্রাণিত হই। কিন্তু তাদের নিয়ে টানা হ্যাচড়া করব, এটাকে আমরা তো সচরাচর ধৃষ্টতা বলেই মনে করি। আমরা তাদের ওপরে সচরাচর কাউকে ভাবতেও চাই না, ভাবতে পারিও না। অনেকেই তো এরকম জায়গায় আমরা রেখে দিই। ফিরহাদ হাকিম এই মনীষীদের ওপরেই কাউকে কাউকে ঠাঁই দিচ্ছেন, তার কারণটা কি এটা যে মানে দেখুন, আমরা যেটা ভাবি বা এই যে চিন্তাভাবনাগুলো করি বা মনীষীদের সম্পর্কে আমাদের এই যে চিন্তাভাবনা, এইগুলো কি ওই নেতারা জানেন না নাকি? নিশ্চয়ই জানেন। কিন্তু তারপরেও ওই বললাম, ফিরহাদ হাকিম এই যে বললেন যে আরও উপরে হয়তো তিনি দেখেন আর কি। এর কারণ কি? কারণ কি কুণাল ঘোষ আগেভাগেই একটা বেঞ্চমার্ক ঠিক করে দিয়েছেন। মানে কুণাল ঘোষ যাকে ওইভাবে ধরুন রামকৃষ্ণের সমান ভেবেছেন বা যাকে বিবেকানন্দের সমান ভেবেছেন, তারপর তো ফিরহাদ হাকিম যদি তাদের আরও ওপরে দেখতে চান বা তাদের সম্পর্কে বলতে চান, তাকে ফিরহাদ হাকিমও যদি ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়কে কুণাল ঘোষের মতোই ওই রামকৃষ্ণ ভাবতেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিবেকানন্দ ভাবতেন, তাহলে তো প্রবীণ আর নবীন, মানে তৃণমূলের প্রবীণ তৃণমূল আর নব্য তৃণমূলের কোনো মতবিরোধী থাকতো না, মতের মিল হয়ে যেত। সেটা তো হওয়া যাবে না। আচ্ছা, তার মানে সেই জন্যেই কি তিনি ওই মানে ফারাকটা আছে বলেই কি ওই ফিরহাদ হাকিম একটু আরও ওপরে দেখতে চাইলেন এদের? আচ্ছা, তৃণমূল নেতারাই কি তার মানে চাইছেন না যে দলীয় দ্বন্দ্ব নিয়ে কথাবার্তা বন্ধ হোক বা দলের মধ্যেই নবীন এবং প্রবীণের একটা ঐক্য সাধিত হোক? মানে দেখুন, যৌথ পরিবার, জয়েন্ট ফ্যামিলির যে ছবিটা সবাই খুঁজছে, তৃণমূল নেতারা কি সেটাই দেখতে চাইছেন না? ফলে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা জায়গায় গোটা ব্যাপারটা গেছে। যাই বলুন, আপনারা অনেক রকম ভাববেন, অনেক রকম বলবেন, কিন্তু খেয়াল করে দেখুন বিষয়টা খুব ইন্টারেস্টিং। এরকম একটা ইন্টারেস্টিং বিষয় দিয়ে বছরটা যদি শুরু করা যায় না, যতই শিবরাম চক্রবর্তী বলুন যে সেই বছরের স্থায়িত্ব 1 বছরের বেশি না, যে কদিনই স্থায়িত্ব থাক, কিন্তু সেই বছরটা যে প্রবল ইন্টারেস্টিং হবে সেটা কিন্তু আজ না বললেই নয়। আজ বছরের প্রথম দিন, আর প্রথম দিনেই দুটো ভূমিকম্প হয়েছে। একটা জাপানে বেশ বড়সড় ভূমিকম্প, কিন্তু অন্যটা কোথায় বলুন তো? মনে হচ্ছে আমাদের রাজ্যেই, আরও বলা ভালো তৃণমূলে। এবার ভূমিকম্প কেন হয় বলুন তো? ভূগোলের বেসিক যে বিষয়টা আমরা সবাই জানি, আরেকবার আপনাদের সাথে ঝালিয়ে নিই সেটা, যে ভূগর্ভে অনেকগুলো প্লেট থাকে আর কি। একটা প্লেট আরেকটা প্লেটের ওপর উঠে গেলে ওপরের মাটিটা কেঁপে ওঠে। আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সারাদিন যা বাগযুদ্ধ দেখলাম, এপাশ থেকে ওপাশে, ওপাশ থেকে এপাশে, তাতে মনে হচ্ছে তৃণমূলে ওই নবীন প্লেট প্রবীণ প্লেট একে অপরের উপরে উঠে যাচ্ছে। তাহলে এইরকম যদি হয় তাহলে তো ভূমিকম্প হবেই, এবং সেটা যদি বেশ জোরালোভাবে হয় তাহলে তো ভূমিকম্পের মাত্রাটাও বেশ জোরালো হবে। শুধু একটা জিনিসই আজকে পরিষ্কার হয়নি, সেটা হচ্ছে কোন প্লেটটা কার ওপরে উঠছে, কিন্তু তৃণমূল ভবন সেটা কি বুঝতে পেরেছে? তৃণমূলের রাজ্য সভাপতি হিসেবে দলের প্রতিষ্ঠা দিবসে আজ কিছু কথা বলেছেন সুব্রত বক্সী। কি বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। সুব্রত বক্সী বলেছেন যে 2024 লোকসভা ভোটের যে লড়াই, তাতে যদি অভিষেক লড়াই করেন তাহলে আমি নিশ্চিত অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে যাবেন না। কথাগুলো ভালো করে খেয়াল করবেন।
কি বলছেন, কারণ এখন এই শব্দ বাক্য এই বিষয়গুলো খুব জরুরি হয়ে গেছে বোঝাটা এবং খেয়াল রাখাটা, কারণ এর ওপরেই কিন্তু যে যার মতো খেলে যাচ্ছেন আর কি। সুব্রত বক্সী বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ছবিকে সামনে রেখেই লড়াই করবেন। এবার এইগুলোতে আপাত দৃষ্টিতে আপনাদের কি মনে হবে যে অন্য অত কীভাবে গোটা ব্যাপারটাকে সেন্টেন্সটাকে বানানো হয়েছে, কোন শব্দ ব্যবহার করা হয়েছে, তার থেকে যদি আপনি মাথাটা সরিয়ে নেন তাহলে সিম্পল আপনার মনে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো লোকসভা ভোটে দাঁড়ালে তিনি এগিয়ে থাকবেন, এটাই সুব্রত বক্সী বলেছেন। আর ওইদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে তো তৃণমূলের সবাই লড়াই করেন, সুতরাং অভিষেকও করবেন, এটা তার নতুন কথা কী আছে। কিন্তু এবার খেয়াল করে দেখুন, সুব্রত বক্সী যদি কথাটা একবার নয় দুবার উচ্চারণ করেছেন, সঙ্গে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন পিছিয়ে যাবেন না। পিছিয়ে যাওয়ার কথাটাই বা এলো কেন, আর যদি লড়াই করেন সেই প্রসঙ্গটাই এলো কেন? ইন্টারেস্টিং না? এইবার দেখুন কোথায় এই কথার ফাঁকগুলো এবং কোথায় কোথায় তার মধ্যে লুকিয়ে থাকা ভাঁজগুলো রয়েছে। পুজোর আগে এর পরেরটা ভাবুন, যদি তিনি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখেই লড়বেন, মানে কোনোভাবেই তিনি প্রধান মুখ নন, তাকে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন। এটা কিন্তু নর্মাল কোর্সে অবভিয়াস, কিন্তু অভিষেকের নামটা করে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে লড়তে হবে, মানে তার ইমেজে কিছু হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজেই এই ভোটের বৈতরণী পার হতে হবে, এটা সবাইকে বুঝিয়ে দিলেন। পুজোর আগে এই সুব্রত বক্সী তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন এগিয়ে আসুন, অন্তরালে থাকবেন না, দলের কর্মীরা চাইছে আপনি দলের হাল ধরুন, সক্রিয় ভূমিকা নিন। আচ্ছা, কেন তখন এটা তাকে বলতে হয়েছিল? মানে তিনি তো দলের রাজ্য সভাপতি, তাকে সর্বোচ্চ নেতৃত্বকে বা নেত্রীকে কেন অনুরোধ করতে হয়েছিল যে এগিয়ে আসুন, এটা বলতে হয়েছিল? তিনি তো জানেন যে সেই সময় শারীরিক অসুস্থতার জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন অন্তরালে ছিলেন, সেটুকুনিও কেন তাকে থাকা যাচ্ছিল না, ও এগিয়ে আসতে হবে, এটা কেন বলেছিলেন? আর কেনই বা অভিষেকের কথা বলতে গিয়ে ওই পিছিয়ে থাকার কথাটাও যোগ করতে হয়েছে? মানে পিছিয়ে থাকবেন না এটা বলার মানে কি, মানে পিছিয়ে থাকার একটা সম্ভাবনা আছে আর কি, এরকম একটা বুঝিয়ে দেওয়া। এই প্রশ্নগুলো তুললেই না কি জানেন তো, যেটা হবে আমি জানি, সেটা ওই তৃণমূলের যারা আছেন তাদের মনে হবে যে সংবাদ মাধ্যম তৃণমূলে ভাঙন ধরাতে চাইছে। আমরা কি করলাম বলুন? সুব্রত বক্সী আজ বলেছেন যে যতই চেষ্টা হোক তৃণমূলে ভাঙন ধরানো যাবে না। তাহলে যতই চেষ্টা হোক মানে কেউ তো চেষ্টা করছেন, সেটাই তো সুব্রত বক্সী বললেন। কাকে বললেন? তার দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষই তো বয়স্কদের বিরুদ্ধে সরব হয়েছিলেন, তিনিই তো সবার আগে বলেছিলেন বয়স্কদের সব কোথাও গিয়ে মানে বিশ্রামে যাওয়া উচিত আর কি, নতুনদের জায়গা ছেড়ে দেওয়া উচিত। আর সেখান থেকেই তো তৃণমূলের এই বিভাজন নিয়ে বিতর্কের সূত্রপাত। আর তারপরেই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ওই বয়স্কদের কথাটাই বা ওল্ড ইজ গোল্ড প্রতি পদে সেটা মেনশন করে দিতে হয়েছে। কুণাল ঘোষই তো আজ সুব্রত বক্সীর কথাগুলো ধরে ধরে জবাব দিয়েছেন, আর দোষ তারপরেও শুধু মিডিয়ার। মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। অভিষেক পিছিয়ে যাবেন না, পিছনো শব্দটা প্রয়োগ অভিষেকের ক্ষেত্রে হতে পারে না। বাক্য গঠনটা, আমি শ্রদ্ধা করি সুব্রত বক্সীকে, কিন্তু এই বাক্য গঠনটার পুনর্বিবেচনা প্রয়োজন। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং ছোড়া ফুলকে সামনে রেখেই লড়াই করবে। আপনাদের বৃথা চেষ্টা, তৃষ্ণা মেটাবার পাত্রে জল ঢালি, আপনারা চেষ্টা চালিয়ে যান। যদি অভিষেক ব্যানার্জি লড়াই করেন তাহলে মমতা ব্যানার্জিকে সামনে রেখেই লড়াই করবেন। যদি লড়াই করেন, সন্দেহ রয়ে গেল। ঐক্যবদ্ধ নেত্রী যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাধারণ সম্পাদক যিনি আছেন, একত্রিত লড়াই করে বাংলার বুক থেকে বিজেপিকে ঠেকিয়ে দেবে, এই প্রত্যাশা আমাদের আছে। অহেতুক এই ডিভিশনটাকে নিয়ে আসার, আমি শুনেছি পুজোর আগে একবার বলা হয়েছিল, মমতাদিকে বলা হলো হঠাৎ, দিদি আপনি নামুন, সবাই বলছে আপনি হারিয়ে যাচ্ছেন। কেন বলা হবে? কিসের জন্য বলা হবে? মমতা ব্যানার্জি হারিয়ে যান? হতে পারে কখনো?
বাংলার মানুষের মনের মণিকোঠায় মমতা ব্যানার্জি। যদি লড়াই করেন, মমতা ব্যানার্জিকে সামনে রেখে লড়াই করবেন, তাহলে মাঝখানে কাকে রাখবেন, ভেতরে কাকে রাখবেন? মোদিজি। আসলে মোদিজির কাছে সব ধরা পড়ে গেছে। দেখলেন তো কীরকম গোটা বিষয়টা সমস্ত দলের নেতারা এই পুরোটা বুঝতে পেরেছেন। মানে তৃণমূলের নেতারা তো বুঝতে পেরেইছেন গোটা ব্যাখ্যাগুলো, তারা বুঝতে পেরেছেন বলেই তো সেগুলো ব্যাখ্যা করে দিলেন। এমনকি সুজন চক্রবর্তী তিনিও বুঝতে পেরে গেছেন। মানে দুটো ভিন্ন যুযুধান দল, তাদের নেতারা একই রকম মোটামুটি বুঝেছেন। তাহলে আমাদের বোঝার মধ্যে বোধহয় ভুল নেই, আমরা যেটা বলছি সেটাও ওই ঠিকই বুঝেছি আর কি, এইটুকুনি বুঝতে পেরেছি। মানে নেতারা সার্টিফাই করে দিলে না, বুঝতে পারে যে যা বুঝছি ঠিক বুঝছি। এই যে রাজ্য সভাপতি বলেছেন তৃণমূলে ভাঙন ধরানোর চেষ্টা যারা করছেন সফল হবেন না, আর তৃণমূলের রাজ্য সম্পাদক রাজ্য সভাপতির নাম করে বলছেন যে এর থেকেই বিভাজনের শুরু, সুব্রত বক্সির এই বাক্য গঠন নিয়ে পুনর্বিবেচনা করা উচিত। সেখান থেকেই তো বুঝতে পারছি দুজনেই যখন দুজনকে ঠুকছেন, দুজন শীর্ষ পদাধিকারী, একজন রাজ্য সভাপতি আর একজন রাজ্য সাধারণ সম্পাদক, দুজনে যদি দুজনকে ঠোকেন এরকম, দুজনেই আবার তারপরে যা বলেন, তারপরে আবার বলেন যে শ্রদ্ধেয় এ সমস্ত বলেন টলেন আর কি, তারপর যা বলার বলে দেন আর কি। তো আপাতত কুণাল ঘোষ যে দুটো সমস্যা খুঁজে পেয়েছেন সেই দুটোর কথা একটু বলি। প্রথমত কুণাল ঘোষের আপত্তি, ওই যেটা বলছিলাম অভিষেক পিছিয়ে যাবেন না ওই কথাটা। দ্বিতীয়ত পুজোর আগে কেন বলেছিলেন সুব্রত বক্সি যে দিদি আপনি নামুন, সবাই বলছে আপনি হারিয়ে যাচ্ছেন। কুণাল ঘোষ তো বললেন যে এই সমস্ত কথা বলেই নাকি দলে বিভাজন তৈরি হচ্ছে। তাহলে বিভাজনটা তৈরি করছে কে, বুঝতে পারলেন তো? সংবাদ মাধ্যম নাকি অন্য কেউ? তৃণমূল নেতারা এরপরেও বলবেন দলের বাইরে থেকে দলে ভাঙন ধরানোর চেষ্টা হচ্ছে। কুণাল ঘোষ কিন্তু স্পষ্ট বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিভিন্ন কথাবার্তা দিয়ে অযথা জটিলতা তৈরির চেষ্টা হচ্ছে। মানে জটিলতা তৈরির চেষ্টা হচ্ছে। এবার জটিলতা যদি চেষ্টা হয়, মানে তৈরির চেষ্টা হয়, এবং তার আগে যদি এইভাবে সম্পাদক তিনি সভাপতিকে বেঁধেন আর কি, তাহলে সেই জটিলতা তৈরির চেষ্টাটা অযথা বলা যায় কি? অকারণ প্রবীণ নবীন এসব না তুলে মমতাদি মাথার উপর আছে, অভিষেককে তার পরের জায়গাটা সুস্থভাবে দলটা চালাতে দিন। মমতাদি আর অভিষেকের মাঝখানে আমরা ঢুকছি বলে এই গন্ডগোলগুলো বাজছে। আর কয়েকজন হয় দিদির কাছে ভালো সাজা, নয় অভিষেকের কাছে ভালো সাজা, এই করতে গিয়ে জিনিসটা হচ্ছে। অভিষেক ব্যানার্জি কিছু পরামর্শ দিতে চাইছেন, তা আমরা মমতাদি বনাম অভিষেক করব কেন? কেন মাঝখানে কয়েকজন বুক দিয়ে আগলে রাখছেন? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যতখানি গতি নিয়ে একটা আন্দোলনকে তীব্র জায়গায় নিয়ে গেছিলেন সেটা মার খাইয়ে দেওয়া হলো? কেন, কি জন্য?